কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। তোমরা বলবে ম্যাম দাঁড়ান, এই গান কিন্তু মেয়েরা গায় না, এই গান ছেলেরা গেয়ে থাকে। তবে আমি তোমায় বলি আগে শোনো, আমাদের ভারতে এমন একটি স্টেট রয়েছে যে স্টেটে এই গান মেয়েরাই গায়, এবং মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, মেয়েরা ইনকাম করে ছেলেদের খাওয়ায়। সবাই বলবে আরে বলেন কি, তাহলে ছেলেরা কি করে? ছেলেরা বাড়িতে সংসার চালায়, বাচ্চা মানুষ করে, রান্না বান্না করে, এই সমস্ত কাজগুলো ছেলেরা করে। এবং তুমি আরো শুনলে অবাক হবে, তোমার বাড়ির সম্পত্তিটা কার নামে? তোমার বাবার নামে লেখা। ওই স্টেটে সব সম্পত্তি কিন্তু মেয়েদের নামেই লেখা হয়। আজকে আমরা এই স্টেট সম্বন্ধে জানবো, শুধুমাত্র এই স্টেটের এই গুণগুলো জানবো না, এই স্টেটের মাটিতে বা ভূমিতে না প্রচুর পরিমাণে মাল মেটেরিয়াল রয়েছে। মানে এই ভূমিতে কি কি মাল রয়েছে, ভূমিতে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলোও জানবো। তবে এটা কিন্তু আমাদের মালভূমি ক্লাসের পার্ট 2, যারা আগে পার্ট 1 দেখোনি এই ভিডিওটা শেষ করে দেখে নিও। আর হ্যাঁ, এই মালভূমি থেকে না প্রচুর প্রশ্ন আসে, দেখো এনটিপিসিতে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তুমি যদি পরপর দেখো, দেখো গ্রুপ ডিতে প্রশ্ন দিয়েছে। এই সব প্রশ্নের উত্তরগুলো না তুমি ঝড়ের বেগে উত্তর করতে পারবে। কিভাবে? যদি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো শুরু করা যাক ক্লাস। ভিডিওর শুরুতেই যে স্টেটের কথা এত বলছিলাম, সেই স্টেটের নাম কি জানো? সেই স্টেটের নাম হচ্ছে মেঘালয়। ঠিক এই রকম জায়গা জুড়ে অবস্থান করছে। মানে ভাবো, মেঘের আলোয় প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাওয়া যায়। আচ্ছা, মেঘ কেন দেখতে পাওয়া যায়? মনে একটা প্রশ্ন আসছে। দেখো বলি, এইটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর এই দিকটা হচ্ছে আরব সাগর, আর নিচে কে রয়েছে? ভারত মহাসাগর। মানে এই তিন দিকে রয়েছে মহাসাগর। এবার এখানে বুঝতেই পারছো, সূর্যের প্রচুর দাবদাহে কি হচ্ছে? বাষ্প হয়ে আকাশে মেঘ উঠছে। এবার মেঘ এসে সরাসরি এই বাংলাদেশ হয়ে চলে যাচ্ছে কোথায়? মেঘালয়ে চলে যাচ্ছে। আর এই মেঘালয়ে আমরা দেখব প্রচুর পাহাড় রয়েছে, গারো, খাসি, জয়ন্তী। এই পাহাড়গুলোর আকৃতি না কি আকৃতি হয়? ফানেল আকৃতি হয়, যার কারণে মেঘ যদি একবার ঢুকে যায় সে আর বেরোতে পারে না, যার ফলে প্রচুর পরিমাণে বারসরে মেঘা মেঘা এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই মেঘালয় রাজ্যটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তার আগে তোমাকে বলি, দেখো মেঘালয়টা কিন্তু মালভূমির অংশ, পার্ট 1-এ বুঝিয়েছিলাম। এবার দেখো, আমরা এই মেবার, মালবা, বুন্দেলখণ্ড, ছোটনাগপুর মালভূমি এগুলো সব আগের ক্লাসে পড়েছি, কাঠিয়াবার পড়িয়ে দিয়েছি। আজকে আমরা মেঘালয়ের মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, কর্ণাটক মালভূমি এবং অন্ধ্রপ্রদেশের মালভূমিটা জলের মতো ক্লিয়ার করব। প্রথমে চলো আমরা মেঘালয়ের মালভূমি, যাকে ডাকা হয় শিলংয়ের মালভূমি বা কার্বি অ্যালংয়ের মালভূমি নামে, তাকে চলো ডিটেলসে পড়ি, ডিটেলসে বুঝি। ঠিক এই জায়গাটায় রয়েছে ভারতের, আমি এখানে ম্যাপের সহিত বুঝিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারছো। চলো এবার তোমায় যে বিষয়টা আমি বলছিলাম, এই যে পুরো মেঘালয় স্টেটটা আমি এখানে ভাগ করে রেখেছি, এটা মালভূমির অংশ কিভাবে হলো? দেখো, এবার একটা ফাঁকা স্লাইড নিয়ে তোমায় আরো একটু সুন্দর করে যদি বোঝাই, এই যে আমাদের মহান ভারত দেখতে পাচ্ছ, মহান ভারতের আমি নিচ পোর্শনটা আঁকছি। আমি আগের ক্লাসেও বলেছি, এই নিচ পোর্শনটা আফ্রিকা মহাদেশের অংশ থেকে উঠে এসে এখানে জুড়ে বসেছে, ঠিক আছে? জুড়ে বসার জোরে ধাক্কা লাগার কারণে আফ্রিকা থেকে কোথায় এসেছে? এশিয়া মহাদেশে লাফাতে লাফাতে এসেছে। আরও একটু বুঝিয়ে দিই, এই হচ্ছে আমাদের টোটাল পৃথিবী। আগে আমরা যদি মহাদেশের ছবি দেখি, এখানে আমরা দেখতে পারবো আমাদের 7টা মহাদেশ এইভাবে রয়েছে, ঠিক আছে? এইখানে হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখান থেকে ভারতের এই নিচ পোর্শনটা উঠতে 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 গিয়ে এখানে মারলো এক ধাক্কা। এবার এইখান থেকে যাওয়ার সময় আমরা জানি সমুদ্রের মধ্যে প্রচুর ভলক্যানো থাকে, আগ্নেয়গিরি থাকে। যাওয়ার সময় এর গায়ে প্রচুর আগ্নেয়গিরি লেগে গেছে, লাভা ম্যাগমা লেগে গেছে। সেটা উঠে গিয়ে যখন এখানে এক মারলো ধাক্কা, এখানে হয়ে গেল বড়। ধাক্কা লাগলে কি হয়? জায়গায় এবড়ো খেবড়ো হয়ে যায়। তাই এখানে জন্মালো বড় দেখে হিমালয় পর্বত। আর ভারতের এই দক্ষিণ বা নিচের দিকটা হয়ে গেল কি না মালভূমির অংশ। আর মালভূমি কেন? এই যে আগ্নেয়গিরি থেকে যেসব মাল মেটেরিয়ালগুলো নিয়ে এলো, সেগুলো তো এর গায়ে লেপ্টে আছে,
তাই একে আমরা বলছি মাল, মাল মেটেরিয়াল রয়েছে তাই মাল, আর ভূমি মানে ভূমি, তাই মালভূমি নাম দিয়েছি। এবার এটা যখন এখানে এসে ঢাস করে লাগছে তখন কি হচ্ছে জানো, ধরাস করে লাগার ফলে এখানে একটা গ্যাপের তৈরি হচ্ছে, এখানে একটা পাহাড় রয়েছে। কি পাহাড় জানো, এই পাহাড়টার নাম হচ্ছে রাজমহল পাহাড়। এবার রাজমহল পাহাড় তো আছে এবং এর পাশে একটা বিশাল বড় গ্যাপের সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে, গ্যাপের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা কি গ্যাপ বলি, যাকে আমরা মালদা গ্যাপ বলি, যাকে আমরা মালদা গ্যাপ বলি। এই মালদা গ্যাপের থ্রু আলাদা হয়ে গেল এই মালভূমির একটা অংশ, এদিকে চলে গেল, এই ফাটলটা ধরে গেল। বোঝা গেল কিভাবে মেঘালয়ের মালভূমি আলাদা হয়ে গেল। ধরাস করে উঠে গিয়ে ধাক্কাটা মারলো, এখানে একটা পর্বত, আর এই পাশে গ্যাপ তৈরি হলো, ফাটল হলো, আর এই পাশটায় ঢুকে গেল আমাদের কে না, আমাদের শিলংয়ের মালভূমি বা কার্বি আংলংয়ের মালভূমি। এবার এখানে যেই ঢুকে গেল, এই যে সেই মালদা গ্যাপ আর এই যে সেই রাজমহল পাহাড়, এবার এই জায়গাটার নাম হচ্ছে মেঘালয়। আগে আসামের সাথেই যুক্ত ছিল, পরে আলাদা হয়ে গেছে। যাই হোক, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া সব পাহাড় দেখতে পাওয়া যায়। এখানেই রয়েছে মৌসিনরাম, চেরাপুঞ্জি। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত এই দুই জায়গায় হয়ে থাকে। এখানেই আমরা শিলং পাহাড় দেখি, আর মেঘালয়ের ক্যাপিটালকে শিলং। চলো এখান থেকে দেখি চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে। দেখো আরআরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে যেটা বলছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়গুলো ভারতের কোন ভৌত বিভাগের অংশ। ভৌত বিভাগ দেখো তো অপশানে, কয়েক মিনিটে উত্তর করতে পারবে। মালভূমি, ম্যাডাম বলেছিল মালের ভূমি, মাল রয়েছে প্রচুর, ম্যাগমা, লাভা রয়েছে প্রচুর, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি সঠিক উত্তর করতে পারলে দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। এই রকম ভাবে না তুমি যদি পড়ো, গ্রুপ ডির প্রশ্ন কেন, এনটিপিসি বলো, পুলিশের বলো, যে কোনো চাকরিতে বসো, এসএসসি, এমটিএসসি, এইচএসএল, সব কিছুর প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। আর তুমি যদি এভাবেই পড়াশুনো করতে চাও তাহলে কি করতে হবে, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এবার ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি তো দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার যারা যারা চাইছো আমি রেলের কোর্সে ভর্তি হব, ভাই আমার রেলের চাকরি চাই, কেউ বলছে আমি এসএসসির কোর্সে ভর্তি হব, আমি এসএসসির সব এক্সামে বসবো, এমটিএসে বসবো, সিএইচএসএলে বসবো, জিডিতে বসবো, তাদেরকে বলবো এসএসসি ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও। এছাড়া কেউ বলবে রাজ্যের এক্সামে বসবো, রাজ্যের পুলিশের পরীক্ষায় বসবো, তুমি পুলিশের ব্যাচে ভর্তি হতে পারো। তো তোমার জন্য তোমার যেটাতে ইচ্ছা, তোমার যেটাতে চাকরি নেওয়ার শখ, তুমি সেই কোর্সে যুক্ত হতে পারো। ইওর স্টাডি অ্যাপের থ্রু বাড়ি বসে পড়তে পারো। এবার অনেকে বলবে সুবিধাগুলো কি কি কোর্সের। দেখো সুবিধা আমি দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো কিরকম পড়ানো হচ্ছে। তোমার বেসিকের ঘাটতি পূরণ করে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়া হয়। তুমি যে সাবজেক্টে যত কাঁচা থেকে পাকা করে দেওয়ার দায়িত্ব, করানোর দায়িত্ব আমাদের। আমি জিকে পড়াই, যার পড়তে ইচ্ছা সে এই যে স্ক্রিনে দেওয়া কল নাম্বার রয়েছে, কল করো, যুক্ত হয়ে যাও, আর তোমার চাকরির পরীক্ষার জন্য এগিয়ে যেতে পারো। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, বাড়ি বসে পড়তে পারছে। তো তুমি যদি এই সুযোগ এখনো না নিয়ে থাকো তাহলে হাতছাড়া করবে, অবশ্যই এই সুযোগটা কিন্তু গ্র্যাব করতে ভুলো না। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। এসএসসি সিএইচএসএল, ওই দেখো এসএসসির প্রশ্ন 2023-এ দিয়েছে, তুমি কয়েক সেকেন্ডে উত্তর নিজে করতে পারবে। নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? কোনটি নয়? দেখো একটু আগে তুমি যদি ভালো করে পড়ে থাকো, আমি পড়িয়েছি গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় পড়ালাম, তিনটেই পেয়েছো। তাহলে এই তিনটেই মেঘালয়ের অংশ। মেঘালয়ের অংশ নয় ধানসিঁড়ি, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কত ইজি, কত সুন্দর। তাহলে যদি বেসিক জিনিস মেঘালয় মালভূমি সম্বন্ধে বুঝতে হয় তাহলে এইটুকু বিষয়ে ভালো করে বুঝে নাও। এই যে পুরো মেঘালয়ের অংশ, এখানে প্রচুর ট্রাইবস আমরা দেখি। ট্রাইবস মানে জনজাতি। এই জনজাতিদের নাম অনুসারেই এই পাহাড়ের নাম হয়েছে গারো, খাসি এবং জয়ন্তিয়া। ঠিক আছে, এখানের ক্যাপিটাল কি? শিলং আমরা পেলাম। আর এখানে প্রচুর 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 বৃষ্টি হয়। সব থেকে বেশি বৃষ্টি যদি কোথাও হয়ে থাকে তাহলে হচ্ছে এই মেঘালয়। কেন হয় তোমাকে সেটাও বুঝিয়ে দিয়েছি। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তুমি জানবে, শুনলে না মানে এইসব কথাগুলো শুনে না সত্যি মানে ভালো লাগে যে এত দারুণ দারুণ বিষয় রয়েছে। এখানে আমরা দেখব ভারতের সব থেকে স্বচ্ছ নদী, ঠিক আছে, যার নাম
উমা গড, তাকে এখানে দেখতে পাওয়া যায় এবং সে এই মেঘালয়ের থেকে বয়ে বাংলাদেশে ঢুকে যায়। খুব স্বচ্ছ নদী, তুমি পারলে তোমার নিজের মুখটাও সেখানে দেখতে পারবে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে গুফা রয়েছে, হাজারের উপর গুফা রয়েছে এবং এশিয়া মহাদেশের সব থেকে লংগেস্ট, সব থেকে বড় গুফা যদি বলতে হয় কারামলিয়েট প্রভা। যারা যারা চাকরি পাওয়ার পর এখানে ঘুরতে না যাবে তারা ভাই মিস করবে মেঘালয়, এমন সুন্দর জায়গা। এবং এখানে না তুমি যদি দেখো এখানের যে গাছগুলো রয়েছে, মানে রাবার গাছের ঝুড়িগুলো এরকম না, ওইটা দিয়ে ওখানকার ট্রাইবসরা ন্যাচারাল ব্রিজ বানিয়েছে জলের উপর দিয়ে যাওয়ার জন্য। মানে গাছের গুড়ি দিয়ে তারা ব্রিজ বানিয়েছে, ভাবো কি যে অপূর্ব দেখতে। সেই ব্রিজের উপর দিয়ে মানুষ খুব সুন্দরভাবে পারাপার করে, নদী পারাপার। এছাড়া এখানে সিক্রেট ফরেস্ট রয়েছে 48টা, মানে 50টার কাছাকাছি রয়েছে, যেখানে তুমি যদি গিয়ে গাছের একটা পাতা ছিঁড়ো না, সেটাও অ্যালাউ নেই, তোমাকে ঢুকতেই দেবে না, তুমি পাতা ছিঁড়বে কি করে। তার মধ্যে একটা, ওই 50টার মানে 48টা ফরেস্টের মধ্যে একটা ফরেস্টে আউটসাইডার অ্যালাউ রয়েছে, মানে তুমি আমি যেতে পারবো। সেখানে আমরা যদি ভাবি গিয়ে একটা গাছের পাতা ছিঁড়বো, সেই বাবা বিষয় হবে না। আর সেই ফরেস্টে যদি তুমি যাও তাহলে দেখতে পারবে একমুখী, দুমুখী, তিনমুখী প্রচুর, মানে রুদ্রাক্ষ, যত রকমের রুদ্রাক্ষ হয় সব রয়েছে। আর সেখানে না তারা এই ফরেস্টগুলোকে ভগবান হিসাবে পুজো করে। মেঘালয় স্টেটটা দারুণ, যারা যাওনি অবশ্যই যাবে। এখানে 70% পুরো ফরেস্ট, ঠিক আছে, এই রাজ্যে। আর অসাধারণ রাজ্য, আমি তো আগেই বললাম, যেখানে মেয়েরা শাসন করে, মেয়েরা বিয়ে করে ছেলেদের নিয়ে আসে। খুব সুন্দর, খুব সুন্দর এই স্টেটটা। তো এটা কি একটি মালভূমির অংশ তাহলে। আর আরেকটা কথা এখানে বুঝিয়ে দিই, এই ছোটনাগপুর মালভূমি থেকেই না এই মেঘালয়ের মালভূমিটা ভাগ হয়ে গেছে। এই যে আমি পাহাড়গুলো বললাম, গারো, খাসি, জয়ন্তী, এগুলো কিন্তু পাহাড় না, এগুলো সব কি হচ্ছে মালভূমির অংশ। মনে রাখবে, প্রচুর প্রশ্ন দেয়। আচ্ছা, এবার মূলত আমরা এই দক্ষিণ ভারতের যে নিচের মালভূমি রয়েছে সেগুলো পড়বো। এই পুরোটাকেই দাক্ষিণাত্য মালভূমি বলা হয়, তবে আমরা ভেঙে ভেঙে পড়বো। দাক্কানের মালভূমি, দণ্ডকারণ্য মালভূমি, তেলেঙ্গানার মালভূমি। চলো আমরা প্রথমে চলে আসি দণ্ডকারণ্য মালভূমির কাছে। এই দণ্ডকারণ্য মালভূমি ছড়িয়ে রয়েছে কোন কোন স্টেটে? ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কি হয়েছে, এই রাজ্যগুলোতে ছড়িয়ে রয়েছে। এখানে আমরা প্রচুর পরিমাণে খনিজ পাই। কেন খনিজ পাবো না? এই যে বললাম, এখানে প্রচুর পরিমাণে এই ভূমিতে মাল মেটেরিয়াল রয়েছে। কিভাবে আছে? ওই যে আফ্রিকা থেকে আসার সময় সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ম্যাগমা লাভা নিয়ে এসেছে, যার ফলে সেগুলো দীর্ঘদিন ধরে জমে পচে কি হয়ে গেছে, খনিজের সম্ভার তৈরি করে দিয়েছে। প্রচুর পরিমাণে এই দণ্ডকারণ্য মালভূমিতে আমরা টিন পাই, তার সাথে সাথে বক্সাইট প্রচুর পরিমাণে পাই। কি পাই? বক্সাইট প্রচুর পরিমাণে পাই। এছাড়া কালাহান্ডি বলে একটি জায়গা রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে বক্সাইট পাওয়া যায়। এছাড়া এখানে আমরা এই কালাহান্ডিতে রত্ন পাথর দেখতে পাই প্রচুর পরিমাণে। এই রত্ন পাথরও কোথায়? এই কালাহান্ডিতে রয়েছে। তাহলে দণ্ডকারণ্য মালভূমিতেও ভাই আমরা টিন পাচ্ছি, বক্সাইট পাচ্ছি, রত্ন পাথর পাচ্ছি, প্রচুর পরিমাণে খনিজ রয়েছে। কোন রাজ্য জুড়ে? ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ রাজ্য জুড়ে রয়েছে। এখানে আমরা একটা নদী দেখি যার নাম ইন্দ্রাবতী নদী। এই নদীর উপর একটা জলপ্রপাত রয়েছে। ভাই রে ভাই, একে ভারতের নায়েগ্রা বলা হয়, কারণ ওয়াটারফলসটা উফ অসাধারণ, ঠিক আছে। তো এই জলপ্রপাতের নাম হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, অসাধারণ দেখতে। আর এই যে আমি দণ্ডকারণ্যের কথা বলছি, এখানে প্রচুর পরিমাণে লোহা আয়েস্ট পাওয়া যায়। এখানের একটা জেলা রয়েছে বেলেডোলা, সেখান থেকে উত্তোলন করা হয়। তাহলে আমরা দণ্ডকারণ্য মালভূমি থেকে মোটামুটি তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো চোখ বুলিয়ে নিলাম। আরেকবার ঝালাই করে নিই কি কি পেলাম, কোন কোন রাজ্যে রয়েছে। প্রথমে দেখব, পরীক্ষায় দিয়ে দেবে, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। কি কি পাচ্ছি? প্রচুর খনিজ পাচ্ছি, টিন পাচ্ছি, বক্সাইট পাচ্ছি, রত্না পাথর পাচ্ছি। আর কালাহান্ডি থেকেও এই জিনিসগুলোই পাচ্ছি আমরা। এছাড়া এখানে নদী রয়েছে ফেমাস ইন্দ্রাবতী, যেখানে আমরা চিত্রকূট জলপ্রপাত পাচ্ছি, প্রচুর পরিমাণে লোহা আয়েস্ট পাচ্ছি। ব্যাস হয়ে গেল বিষয়টা। তাহলে দণ্ডকারণ্য মালভূমি কোথায়? না, দণ্ডকারণ্য মালভূমি হচ্ছে এই যে ম্যাপের এই জায়গায়। জানো, এই দণ্ডকারণ্য মালভূমির যে এত কথা বলছি, এর কথা না বা এর উল্লেখ না রামায়ণে রয়েছে। রামায়ণের দণ্ডকা বলে একটা জায়গা রয়েছে, যেটা এই দণ্ডকারণ্য মালভূমির মধ্যেই পড়ছে। তাহলে ভাবো, সেই রামায়ণের সময়কালে এর নাম দণ্ডকা বা দণ্ডকারণ্য ছিল। খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা জেনে নেব। এরপরে দেখো, এই যে নিচের জায়গাটাকে না পুরোটা আমরা দাক্ষিণাত্য মালভূমি
মালভূমি বলতে পারি। চলো এবার দাক্ষিণাত্য মালভূমি নিয়ে আলোচনা করি, বা যাকে আমরা দাক্কানের মালভূমিও বলছি। এই যে নিচ পোর্শনটা আমি না 4টে পার্টে ভেঙে দিয়েছি। একটা দাক্কান ট্র্যাপ যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে, তার নিচেরটা কর্ণাটক পড়ছে, তার এই পাশেরটা রায়লসীমা পড়ছে, আর এই পাশেরটা তেলেঙ্গানার মালভূমি পড়ছে। এই পুরো দাক্কানের মালভূমিটা যে রাজ্যগুলো জুড়ে রয়েছে চাকরির পরীক্ষায় দিয়ে দেয়। তুমি বলবে কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, এই সমস্ত জায়গা জুড়ে, কেরল, সমস্ত জায়গা জুড়ে কি রয়েছে, এই দাক্কানের মালভূমি অবস্থান করছে। একে না 3টে ভাগে আমরা ভেঙেছি। চলো এই ভাগগুলো একবার দেখে নিই। দেখো, দাক্ষিণাত্য মালভূমিকে আমরা মহারাষ্ট্রের মালভূমিও নামে পড়ি, জানি, পরীক্ষায় দেয়ও। ভেবো না দাক্ষিণাত্য মালভূমির জায়গায় যদি মহারাষ্ট্র মালভূমি পাও, দুটোই কিন্তু এক। যেমন কর্ণাটকের মালভূমি, এর অপর নাম হচ্ছে ধারবারের মালভূমি। কোনো জায়গায় পেলে না কর্ণাটকের মালভূমি, ধারবারের মালভূমি পেলে একই। এরপরে অন্ধ্রপ্রদেশের মালভূমিটাকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, একটা তেলেঙ্গানা, একটা রায়লসীমা। চলো একটু ম্যাপে আমরা বিষয়টাকে আবার সুন্দর করে জানি। এই যে দাক্কান ট্র্যাপ, একে মহারাষ্ট্র মালভূমিও বলা হয়। এই যে কর্ণাটকের মালভূমি, দেখো কর্ণাটকের মালভূমি, যাকে বলা হচ্ছে ধারবার মালভূমি। আর এই যে জায়গাটা, এই পুরোটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে, যাকে কি করা হচ্ছে, দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা তেলেঙ্গানা, একটা রায়লসীমা। বোঝা কমপ্লিট? চলো এবার আমরা জানবো এই দাক্ষিণাত্য মালভূমির মধ্যে থেকে কোন নদী বয়ে গেছে, পরীক্ষায় দেয়। আমরা বলবো তাপ্তি নদী বয়ে গেছে। আর তুমি যদি একটু ম্যাপে দেখো, পুরো বিষয়টাকে না এই রকম উল্টো ত্রিভুজের মতো তুমি দেখতে পারবে। তাহলে আমরা বলতেই পারি একে দেখতে অনেকটা কিসের মতো, ত্রিভুজাকার বা ত্রিভুজের মতো। আর এর বিস্তার কোথায়? আমরা বলবো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গেও কিন্তু ঢুকে গেছে এই ভদ্রলোক। তাহলে কোন কোন রাজ্যে চলে গেছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ঢুকে গেছে। এর সাথে সাথে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতেও কিন্তু এর প্রভাব বেশ ছড়িয়ে পড়েছে। চলো এখানকার মাটি কি রকম দেখো। আমি প্রথমেই তোমাকে বলেছি এর গায়ে কি হয়েছে, আগ্নেয়গিরির ম্যাগমা লাভা লেপ্টে লেপ্টে রয়েছে। এবার যখন এর গায়ে লেপ্টে লেপ্টে রয়েছে, তখন এর আকৃতি বা একে দেখতে ঠিক এই ধরনের হয়ে গেছে, এবং এইখানে প্রচুর ব্যাসাল্টিক রক পাওয়া যায়। এবার ব্যাসাল্ট থাকার কারণে মাটি কি হয়ে যায়, মাটি কালো হয়ে যায়। আর দেখো এই যে ম্যাগমা লাভা যখন এখানে পড়েছে, তখন না এই রকম ভাবে পড়ার কারণে না এটাকে সিঁড়ির মতো আমরা দেখতে লাগে। আর এর মধ্যে থেকেই কোন কোন নদী বয়ে গেছে, গোদাবরী, কয়না, কৃষ্ণা প্রচুর পরীক্ষায় দেয়। তাহলে এখান থেকে আমরা বিষয়গুলো বুঝলাম। কি কি বুঝলাম? মাটি দেখতে পাওয়া যায়, ব্যাসাল্টিক মাটি, যেটা কালো কালারে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে কার্পাসের চাষ হয়। এখানকার কিরকম ম্যাগমা লাভাগুলো কিরকম পড়েছে, সিঁড়ির মতো পড়েছে, যার কারণে ধাপে ধাপে আমরা এরকম দেখতে পাই। এখানে কি কি নদী আছে? গোদাবরী, কয়না, কৃষ্ণা রয়েছে। দেখো এখান থেকেই এনটিপিসিতে একটা প্রশ্ন করেছে। কি বলেছে? বলেছে হায়দ্রাবাদ শহর কোন মালভূমিতে অবস্থিত। দেখো হায়দ্রাবাদ প্রত্যেকে জানো, হায়দ্রাবাদ কোন কোথায়? মেঘালয়, মালবার, ছোটনাগপুর? একটাও হবে না, উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির। আরআরবি এনটিপিসির প্রশ্ন। আরআরবি এনটিপিসি আবার প্রশ্ন করেছে। কি বলছে? কোন ধরনের মাটি দাক্ষিণাত্য মালভূমির বেশির অংশ জুড়ে থাকে? কোন ধরনের মাটি? একটু আগেই বলেছি কালো মাটি, ব্যাসাল্টিক মাটি। দেখো অপশন এতে কালো মাটি পাচ্ছ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন এসএসসি সিএইচএসএল আরআরবি টেকনিশিয়ানে করেছে। কি বলছে? নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত নয়? কোনটা অন্তর্গত নয়? দেখো তেলেঙ্গানা অন্তর্গত, মহারাষ্ট্র অন্তর্গত, অন্ধ্রপ্রদেশ, এগুলো সব দাক্ষিণাত্যের মধ্যে পড়ছে, কিন্তু মধ্যপ্রদেশটা কিন্তু পড়ছে না। তাহলে মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলে আসবো আমরা পরের কর্ণাটক মালভূমির কাছে। দেখো কর্ণাটক মালভূমির কাছে যাওয়ার আগে আমরা একটু ম্যাপে যাব। দেখো তুমি এই মহারাষ্ট্রের প্ল্যাটিউ, যাকে আমরা দাক্ষিণাত্য মালভূমির অংশ বলি, তার নিচেই রয়েছে কর্ণাটকের প্ল্যাটিউ, যাকে আমরা ধারবার প্ল্যাটিউ বলে থাকি। চলো কর্ণাটকের মালভূমিটা একটু পড়ি, এটা কোথায় রয়েছে। দেখো মহারাষ্ট্রের দক্ষিণ দিকে এর অবস্থান। একে এই কারণে কি বলা হয়? ম্যাসুরের মালভূমিও বলা হয়।
এবার যদি তুমি দেখো কর্ণাটকের মালভূমি বা কর্ণাটকের পশ্চিম ভাগকে এই জায়গায় মলনাদ বলা হয়, কর্ণাটকের পশ্চিম ভাগকে একে মলনাদ বলা হয়। তাহলে এই কর্ণাটকের মালভূমিটা মহারাষ্ট্রের দক্ষিণে অবস্থান করছে, যাকে মহীশূরের মালভূমি বলা হয়। এটাও একটা দাক্ষিণাত্য মালভূমির অংশ। এরপরে কর্ণাটকের যে পশ্চিম পাটটা, পশ্চিম মানে একটু যদি তোমাকে দেখাই পশ্চিম পাট, এই যে কর্ণাটক, তো কর্ণাটকের এই পোর্শনটাকে আমরা কি বলছি, এই পোর্শনটাকে আমরা মলনাথ বলছি, যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। এছাড়া আমরা এই কর্ণাটক মালভূমির মধ্যেই একটা মালভূমিকে পাই যাকে আমরা ব্যাঙ্গালোর মালভূমিও বলছি, যেহেতু ওই জায়গার মধ্যেই রয়েছে, কর্ণাটকের মধ্যেই রয়েছে, তাই জন্য ওকে ব্যাঙ্গালোরের মালভূমিও বলা হয়, অনেক সময় পরীক্ষায় এসেছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব, একটা রয়েছে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে এই তেলেঙ্গানার প্ল্যাটিউ বা তেলেঙ্গানার মালভূমি, একটাই পড়ে রয়েছে। তাহলে এই তেলেঙ্গানার মালভূমিটা যদি আমরা দেখে নিই, আমাদের পুরো মালভূমির চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের মালভূমি। এখানে দুটো পার্ট আমরা করে নিতে পারি। এই পুরো মালভূমিটাকে আমরা সুন্দর করে এখানে এঁকে রেখেছি। মাঝখান থেকে এক নদী বয়ে যাচ্ছে, কি নদী? কৃষ্ণা নদী। এক নদী বয়ে যাচ্ছে, কি নদী? কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উপরে আমরা তেলেঙ্গানার প্ল্যাটিউ পাই, আর নিচে রায়লসীমার প্ল্যাটিউ পাই। ব্যাস, তুমি যদি শুধু এইটুকুনিও জানো তাহলেও হবে, এর বেশি আর কিছু পরীক্ষায় দেবে না। তাহলে আজকের ক্লাস এবং এর আগের পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে আমরা ভারতের এতগুলো পুরো মালভূমিটাকে জেনে নিলাম। প্রথমে মারবার, তারপরে মালবা, তারপরে বুন্দেলখণ্ড, তারপরে বাঘেলখণ্ড, ছোটনাগপুর, মেঘালয়, কাঠিয়াবাদ, দাক্ষিণাত্য, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এতগুলো মালভূমি সব আমরা সুন্দর করে ক্লিয়ার করলাম। এই যে পুরো বিষয়টা, মালভূমির পুরো অংশটা আমরা পড়লাম, যে ভূমিতে প্রচুর পরিমাণে মাল মেটেরিয়ালস রয়েছে, তার জন্ম, তার উৎপত্তি, কিভাবে এলো, কোথা থেকে এলো, সব এই দুটো ক্লাসে আলোচনা করেছি। আশা করছি মালভূমি সংক্রান্ত আর কোনো রকম সমস্যা থাকছে না। এরপরেও যদি থাকে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করতে পারো। আজকের ক্লাস এখানেই থাকছে।